আমাদের যে ক্যাপিটাল মার্কেটের যে ওনারশিপের যে স্ট্রাকচারটা টোটাল, এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ওনারশিপ হচ্ছে অনলি 17% আউট অফ 100%। স্মল বা মার্জিনাল ইনভেস্টর যারা বলি, সাধারণ বিনিয়োগকারী যেটা বলি, সেটা হচ্ছে 42%, হুইচ ইজ হাইয়েস্ট। টপ 4-5টা কান্ট্রি, মানে টপ 4-5টা কান্ট্রির মধ্যে আপনি সারা পৃথিবীতে পাবেন। আর এখানে ডিরেক্টরদের ওনারশিপ হচ্ছে 40%, আর সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে ফরেনারদের যে ওনারশিপ লেস দেন 2%। ক্যান ইউ ইমাজিন? সো যে মার্কেটে আপনার 42% স্মল ইনভেস্টর থাকে, মোস্ট অফ দেম ডোন্ট হ্যাভ এনি সর্ট অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন, লিটারেসি নাই। তো লিটারেসি না থাকার ফলে ওনারা করে কি রিউমার বেস ট্রেড করে। আর দো দ্য মার্কেট ইজ বিং ডোমিনেটেড বাই দিস টাইপস অফ স্মল ইনভেস্টর এবং রিউমার বেস ট্রেড করে, যে কারণে আমাদের মার্কেটের অত ভলাটিলিটি, কনফিডেন্স নাই। মার্কেট একটু পড়লে সেল করে, মার্কেট যখন উঠে তখন গিয়ে আবার বাই করে, যেটা উল্টাটা করে আর কি। এটা গেলো একটা। এরপর আপনি যদি উনি যেটা বলেছে যে মার্কেটের সাইজ বেড়েছে, হুইচ ইজ ট্রু, কিন্তু বাড়ার পর যে অবস্থাটা সেটা আমি আপনাকে একটু বলি। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 5 লাখ কোটি টাকা, রাফলি 5 লাখ ক্রোর্স। জিডিপির সাইজ প্রায় 50 লাখ কোটি টাকা, হুইচ ইজ অনলি 10%। হংকংয়ে সেটা হচ্ছে 1200%, আমাদের 10%, হংকং হচ্ছে 1200%, শ্রীলঙ্কা 120%, পাকিস্তানে 78%। সেখানে আমাদের মার্কেট সাইজ ভেরি স্মল, বিকজ অফ হোয়াট? আমাদের সে কি কোম্পানি নাই? আমাদের ওই 19 কোটি বা 20 কোটি জনগণ কি কনজামশন করে না? ডেফিনেটলি কনজামশন করে। দেয়ার আর মেনি গুড কোম্পানিজ হু আর নট কামিং টু দ্য মার্কেট, বিকজ অফ হোয়াট? দেয়ার আর মেনি রিজনস। এখানে কারা কারা আছে? এই যে উনি যেটা বললেন, ইন্টারমিডিয়েট যদি ফার্স্ট টাইম স্টার্ট করি, মার্কেটে যারা কাজ করে তাদেরকে আমরা ইন্টারমিডিয়েট বলি। নাম্বার 1 হচ্ছে রেগুলেটর। আমরা অনেক রিসার্চ করেছি, বাংলাদেশের রেগুলেটরের উপরে ইনভেস্টরদের পারসেপশন ভেরি নেগেটিভ। তারা কনফিডেন্স নিতে পারে না যে দে আর ওয়ার্কিং অন বিহাফ অফ আস। উনি যেটা বললেন যে আপনি বোর্ডে যদি আপনি যান, দেয়ার ইজ নো এনি হুইসেল ব্লোয়ার যে তাদের হয়ে বাঁশিটাকে বাজাবে বোর্ডে। এভরিথিং ইজ ডিটারমাইন্ড, যেটা মার্কেটের অনলি 3%। তারা তো প্রফেশনাল, তারা আমার চেয়ে অনেক বেটার জায়গায় ইনভেস্ট করবে এবং টাকাটা সেফলি থাকবে এবং একটা হ্যান্ডসাম রিটার্ন থাকবে। ইন্ডিয়াতে এটা 30% আপনার ইনস্টিটিউশন, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, আর আমাদের এখানে ওনারা ম্যানেজ করে 3%। কারণটা কি? আপনি যদি, আমি নাম ধরে বলছি না, বাংলাদেশের আইসিবি ছাড়া তারপরে যে দুইটা টপ যে দুইটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম আছে, হোয়াট টাইপস অফ ম্যানিপুলেশন দে ডিড, ইউ ক্যান্ট ইমাজিন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অ্যান্ড এই কারণে পৃথিবীর কোথাও আপনি দেখবেন না যে একটা মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেটগুলো 10 টাকা, কিন্তু মার্কেটে ট্রেড হচ্ছে 3 টাকা। বিকজ অফ হোয়াট? সে দেখাচ্ছে 10 টাকা, এটা জেনুইন মিলে আসলে 3 টাকাই। যেখানে তার ইনভেস্ট করার যে তোমার শেয়ার আছে পোর্টফোলিও যেত, কিছুদিন পরে অল অফ সাডেন দেখা গেল যে ওই সব শেয়ার অনেক আগেই বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে চলে গেছে। আমি ইন্টারমিডিয়েটের মতো কথাগুলো বলছি। এই হচ্ছে ব্রোকার অ্যান্ড ডিলার। তারপর আসেন অডিটর। আমরা যেহেতু অ্যাকাউন্টিং লোক, আমরা জানি কী হয়। যদিও এফআরসি গঠিত হয়েছে, কিন্তু এফআরসি কতটুকু পজিটিভ রোল এখনও পর্যন্ত প্লে করতে পেরেছে? অডিট রিপোর্টের উপর আপনি ট্রাস্ট রাখতে পারছেন? আমরা বলছি না যে আমরা অডিট রিপোর্টের উপর 100% ট্রাস্ট রাখবো, বিকজ অডিটররা কখনো আপনাকে 100% ইন্স্যুরেন্স দিতে পারবে না। বিকজ ওখানে বাই ডিফল্ট বলা হয় যে উই আর গিভিং ইউ দ্য রিজনেবল ইন্স্যুরেন্স ডিউ টু সাম সর্ট অফ লিমিটেশন, বিকজ উই আর নট চেকিং অল দ্য ডকুমেন্টস ডিউ টু টাইম লিমিটেশন। বাট একটা জায়গায় তো থাকতে হবে। এই পর্যন্ত বাংলাদেশের কয়জন অডিটরের আপনার শাস্তি হয়েছে? আপনি দেখুন এনরন স্ক্যান্ডাল যেটা আমেরিকাতে হয়েছে 2002-তে, এরপরে কী হয়েছিল? আর্থার অ্যান্ডারসন, ইট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট অডিট ফার্ম। ওকে কিন্তু ওর কিন্তু কী করা হয়েছে? লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে। এবং অ্যান্ড্রনের যে এমডি, তার কিন্তু 10 বছরের জেল হয়েছে। উনি যে বললেন যে রুলস রেগুলেশন, এই কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন আমরা কোত্থেকে পেয়েছি, ওই 2002-এ আমেরিকাতে যেটা হয়েছে অ্যান্ড্রনের পরে, তারপরে 2জন রিনাউন্ড সিনেটরকে দিয়ে, সার্ভেন্স অ্যান্ড অক্সলে, তাদেরকে দিয়ে কী করা হলো? তখনকার আমেরিকান প্রেসিডেন্ট কী করলো যে তোমরা একটা ইনভেস্টিগেট করো। 304 পেজের একটা ওনারা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিয়েছে। কী হয়েছে সেটার চেয়ে বরং ওনারা এমন কিছু সুপারিশ করেছেন যাতে ফিউচারে এই ধরনের কর্পোরেট স্ক্যান্ডালগুলো না হয়। লার্জেস্ট স্ক্যান্ডালগুলো আমেরিকাতে হয়েছে, উইচ ইজ ট্রু, লেমন ব্রাদার্স 72 বিলিয়নের স্ক্যান্ডাল। কিন্তু আমাদের এখানে তাই হচ্ছে। দেন আসেন আপনি লিস্টেড কোম্পানি, সর্বশেষ আমাদেরকে এটা বিশ্বাস করতে হয় যে বাংলাদেশের কোম্পানিগুলো আসলেই ব্যবসা করে না। আপনি যদি দেখেন এই কোয়ার্টারে, যদি লাস্ট কোয়ার্টারে যদি আপনি আর্নিংসগুলো দেখেন, সবগুলো আর্নিংস তো খারাপ আসছে। আসলে কি বাংলাদেশের ব্যবসা অবস্থা কি এত খারাপ? আই ডিড মাই পিএইচডি অন ম্যানিপুলেশন।
আর্নিংস ম্যানেজমেন্ট। আই নো আপনাদের চোখে অনেক মনে হবে যারা লিস্টে তারা খুবই বেটার কোম্পানি, বাট আই নো যেহেতু 25 বছর 30 বছর ধরে অ্যাকাউন্টিং পড়ি এবং রিসার্চ করি এটার মধ্যে, বাই অ্যান্ড লার্জ অনেস্টলি স্পিকিং আমি অন ইয়ারে বলছি, মোস্ট অফ দ্য কোম্পানিজ they have some sort of tendency to do manipulate by which they can maximize their own interest at the cost of marginal investor. So this is the problem. এখন আপনি এটাকে যদি আপনি আগিয়ে নিতে চান তাহলে প্রত্যেককে রোল প্লে করতে পারবে। এই যে আপনি যদি বলেন যে বিসেক ভালো না, বিসেক যদি বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভালো না, ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি বলে যে ইনভেস্টররা এই ধরনের বিহেভ করে, হবে না। ইট টেক্স টাইম। ইটস আনফর্চুনেট। আপনি দেখুন 2% যদি আপনি ফরেন ইনভেস্টর থাকে, দ্যাট মিনস মানে কি? এটা একটা কারণ হতে পারে, কিন্তু এর আগেও তো 5% ছিল। এটা একটা কারণ হয় কি, ফরেনাররা আপনার টাকা নিয়ে যায়। কেন নিয়ে যায়, কখন নিয়ে যায়? স্পেশালি যখন আপনার লোকাল কারেন্সি যখন ডেপ্রিসিয়েট হয় না, তখন ফরেনাররা আপনার মার্কেট যতই হোক বেড়ে যাক, ওরা করে কি টাকাটা ক্যাশ করে নিয়ে যায়। লাইক কয়েকদিন আগে আপনার ইন্ডিয়াতে যেটা হয়েছে, ইন্ডিয়া কিন্তু টাকাকে কিন্তু রুপিকে কিন্তু আপনার অনেক বেশি ডেপ্রিসিয়েট করেছে। তা ডেপ্রিসিয়েট করার সাথে সাথে ওরা করেছে কি, ফরেনাররা দেখছে যে ওরা আরও ডেপ্রিসিয়েট করবে, ওরা ওদের ইনভেস্টমেন্ট উঠিয়ে নিয়ে গেছে, তো লোকালরা কিনেছে। কিন্তু আমাদের এখানে তো যারা, এই যে উনি যেটা বললেন, আমাদের এখানে তো ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই। এবং আরও আনফর্চুনেট আপনি দেখবেন, ইনস্টিটিউশনাল যারা আছে না, তাদের পোর্টফোলিওগুলো যদি আপনি চেক করবেন, তারা দেখবেন যে এমন সমস্ত শেয়ার তাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিনেছে, এটা আপনি জীবনও চিন্তাও করতে পারবেন। এই ধরনের শেয়ার ওনারা, মানে প্রফেশনাল ইনভেস্টররা কীভাবে পারচেস করে, আমরা জানি এটা কেন পারচেস করে, কীভাবে পারচেস করে। সো প্রবলেম ইজ এভরিহোয়ার। কিন্তু আমরা আশা করেছিলাম কি জানেন, আমরা তো সবসময় পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আমরা দেখেছি গত 15-20 বছর, আমরা ভালো কিছু পাইনি। কিন্তু আমরা এই গভর্নমেন্টের কাছ থেকে চেয়েছিলাম যে একটা সিগনিফিক্যান্ট রেগুলেটরি রিফর্মস হয়তো ওনারা আনতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু মার্কেট যেই জায়গায় আছে, সব কিছু তো আমরা দেখবো, রিফ্লেকশন দেখবো মার্কেটের উপরে। আমরা এই গভর্নমেন্ট যখন ফর্ম হওয়ার সাথে সাথে গভর্নমেন্টের প্রতি পজিটিভিটি আমি বলি, যেদিন ওই গভর্নমেন্ট পড়ে যায়, তখন ইন্ডেক্স ছিল 5100 বা 5000 সামথিং। এই গভর্নমেন্ট আসার পরে 3টা কার্যদিবসের মধ্যে মার্কেট চলে গেছিলো 6000। অনেক আশাবাদী ছিল, কিন্তু এখন মার্কেট আনফর্চুনেটলি কিন্তু 5000। ঠিক আছে, সো এটা থেকে বোঝা যায় যে যারা, আমি না, মানে যারা মার্কেট ইন্টারমিডিয়েটস বা যারা মার্কেট পার্টিসিপেন্টস, দে আর নট 100% স্যাটিসফাইড অ্যাবাউট দ্য মার্কেট।